আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মধ্যপ্রাচ্যের ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে বর্তমান পরিস্থিতি আলোকে কথা বলবো। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এক জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপান্তর হতে পারে, অর্থাৎ বিশ্বযুদ্ধ দরজায় করা নাড়ছে। কীভাবে? আজকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং সে বলল মধ্যপ্রাচ্যের ক্যান্সার হচ্ছে ইসরায়েল। আরেকটি বিষয় হচ্ছে আমেরিকা, সে এমন একটা খেলা খেলছে যে একবার বলে ইরানকে শাস্তা করবে, আবার বলে যে ধৈর্য ধারণ করছে, হামলা করতে পারে নাও করতে পারে প্রেসিডেন্ট, এরকম ধরনের ডোনাল্ড ট্রাম্প এরকম কথা বলছে। এদিকে আবার তলতলে কাজ করতেছে যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো থেকে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামগুলো সরানো হচ্ছে। যুদ্ধ বিমান, এয়ারক্রাফট, বিভিন্ন ধরনের এখানে সামরিক সরঞ্জামগুলো তারা সরিয়ে নিচ্ছে। কেন নিচ্ছে? এই লক্ষ্যে যে যদি ইরান আমেরিকার সঙ্গে হামলা করে সরাসরি, তাহলে ইরান যে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো বাহরাইন, কুয়েত, কাতার, তারপর হচ্ছে ইরাক, সিরিয়া, এরকম রাষ্ট্রগুলোতে যে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলো প্রথম টার্গেট করবে ইরান। এবং ইরান আজকে হাইপারসনিক হামলা করেছে ইসরায়েলে। যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটা পুরো বিশ্বের মধ্যে 5টি দেশের মধ্যে রয়েছে, রাশিয়া, আমেরিকা, চীন এবং ভারত, যুক্তরাজ্যে, এই 5টি দেশ ছাড়া আর কারো হাইপারসনিক মিসাইল নেই। এই হাইপারসনিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। এই দেখে আমেরিকা মাথা ঘুরে গেছে। সে এখন ইরানে হামলা করার লক্ষ্যে এগোচ্ছে এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে এই যুদ্ধে আমেরিকা সরাসরি যোগ দেয়। কারণ ইসরায়েলের অবস্থা এখন নাজুক অবস্থা হয়ে গেছে। যে ইসরায়েল যা মনে করেছিল সেটা তাদের কল্পনার বাইরে চলে গেছে। অর্থাৎ সে ভেবেছিল একতরফাভাবে গাজার মতো, ফিলিস্তিনের গাজার মতো সে হামলা চালিয়ে যাবে বীর দর্পে, কিন্তু উল্টোটা হয়ে গেল। তারা যদিও প্রথম অবস্থায় ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে, সেনাপ্রধানকে হত্যা করেছে, গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে, 10 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, এটা সক্ষম হয়েছে শুধু ইরানের গোয়েন্দা দুর্বলতার কারণে। যদি ইরানের গোয়েন্দা তৎপরতা অ্যাক্টিভ থাকতো এবং খুব সতর্ক থাকতো, চৌকস থাকতো, তাহলে এমনটা সম্ভব হতো না। এবং দেশের ভিতরে অনেক মির্জাফর রয়েছে, যে মির্জাফরদের কারণে এত বড় ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু উল্টা যে পাল্টা যে আঘাতটা এরকম হবে ইসরায়েল ভাবেনি। এই জন্য ইসরায়েল চাচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে সরাসরি মাঠে খেলোয়াড় হয়ে মাঠে নামুক, এই লক্ষ্যে সে কাজ করে যাচ্ছে। এই জন্য এই যুদ্ধটা এখন এমন একটা পরিস্থিতি জটিল আকার ধারণ করতেছে, যেটা এখানে বিশ্বযুদ্ধের রূপান্তর হতে হবে। যেমন রাশিয়া আজকে এরকম এক বার্তা দিয়েছে আমেরিকাকে যে খবরদার, ইরানের হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে, যদি এরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া বসে থাকবে না। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক নতুন পরাশক্তি দেশ, যারা এক সময় পুরা অর্ধ পৃথিবীকে শাসন করেছিল, অর্থাৎ উসমানী খেলাফত ছিল, মুসলিম বিশ্বকে একত্রবদ্ধ করে তারা খেলাফত কায়েম করেছিল। সে উসমানী খেলাফতের পূর্বসূরি যারা ছিলেন, অর্থাৎ কিনা এরদোগানের দেশ তুরস্কের এরদোগান আজকে পার্লামেন্টে তিনি প্রকাশ করেছেন যে তুরস্ককে এখন সামরিক দিক দিয়ে এগিয়ে নিতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং সম্ভাব্য যুদ্ধের জন্য অলরেডি রেড অ্যালার্ট জারি করছে এবং যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখছে। গতকালকের আগের দিন ইসরায়েলের বিমান তুরস্কের আকাশে
আকাশ লঙ্ঘন করার সাথে সাথে তখন তাকে সতর্ক করা হয়েছে এবং সে চলে যায়, তাকে পাল্টা আঘাত করা হয় না, অর্থাৎ ধৈর্যের পরীক্ষা দিয়েছে তুরস্ক। কিন্তু তুরস্ক এই কারণে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানে সীমান্ত টহল দিচ্ছে, সম্ভাব্য যুদ্ধকে সামনে রেখে মানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে অলরেডি। অর্থাৎ বোঝা যাচ্ছে এদিক দিয়ে চীনও ইরানকে সহযোগিতা করতেছে। গত 2 দিন আগে একটি কার্গো বিমান ইরানের আকাশে গিয়ে তখন তার রাডারকে ফাঁকি দিয়ে ওইখানে সরঞ্জাম যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করছে। অর্থাৎ এই যুদ্ধটা শুধু ইরান আর ইসরায়েলের বিরুদ্ধে এখন আর সীমাবদ্ধ থাকবে না, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। অর্থাৎ আরেকটি বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন দরজায় কড়া নাড়ছে। তাহলে এই মুসলিম বিশ্বগুলো এখন তাদের হুঁশিয়ার হওয়া দরকার, তাদেরকে সজাগ হওয়া দরকার, তাদের 3-4 মগজকে তাদেরকে পরিষ্কার করা দরকার। মুসলিম বিশ্বকালে দিন দিন মার খেয়ে যাবে, তাদের শুধু দিন দিন অবলম্বন হবে, তারা কি ঘুরে দাঁড়াবে না? তাদের কি মাথা উঁচু করে দাঁড়াবার নেই? অবশ্যই আছে। তাদের যে তেল আছে, তাদের যে গ্যাস আছে, তাদের পাখের যে সম্পদ আছে, এই সম্পদগুলো কাজে লেগে তারা টেকনোলজি দিক দিয়ে, সামরিক দিক দিয়ে তারা সক্ষমতা অর্জন করুক এবং শক্তিশালী হোক। এবং শুধু তাই না, চিন্তা চেতনা দিক দিয়ে, অর্থাৎ ইসলামকে ভালোভাবে ধারণ করে, ইসলামী চেতনা উদ্বুদ্ধ হয়ে, এই বদরের চেতনা উজ্জীবিত হয়ে যদি মুসলিম রাষ্ট্রগুলো এখনও তারা এই চেতনা লালন করে, তাদের এই সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি লালন করে ঐক্যবদ্ধ থাকে, অবশ্যই কখনো পরাশক্তি পশ্চিমা বিশ্ব এই মধ্যপ্রাচ্যে তারা কোনো স্থান পাবে না এবং তারা কোনো পাত্তা পাবে না। আশা করি মুসলিম বিশ্ব এ থেকে নিজেদেরকে সজাগ করবে, নিজেরা পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে এবং নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। এদিক থেকে আমাদের এই দক্ষিণ এশীয় মুসলিম রাষ্ট্র রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের উচিত যে বাংলাদেশে এখনও সামরিক সক্ষমতার দিক দিয়ে উন্নত করা। শুধু ফ্লাইওভার, শুধু মেট্রো রেল আর রাস্তাঘাট, এগুলো উন্নতি মূলত এখন বর্তমানে উন্নতি নয়। একটা দেশকে শক্তিশালী পর্যায়ে ডেভেলপ করতে হলে এখন সামরিক সক্ষমতা দিয়ে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে, টেকনোলজির দিক দিয়ে, এয়ার ডিফেন্স, এগুলো উন্নয়ন করা খুবই জরুরি এবং অপরিহার্য। এগুলো আশা করি বাংলাদেশ সরকার এগুলো মনোযোগ দিবে এবং দ্রুতই আমাদের বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, এগুলো উদ্ভাবনের ক্ষেত্রে নিজেরা সক্ষমতা অর্জন করবে এবং নিজেরাই তৈরি করার চেষ্টা করবে এবং যারা প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছে তাদের সাথে প্রযুক্তির সহায়তা আদান প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আজকে বোঝা যাচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধটা এখন আর শুধু 2টা রাষ্ট্রের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। অচিরে এটা এই আজকের পরিস্থিতি বোঝা যাচ্ছে এটা 3য় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এই 3য় বিশ্বযুদ্ধ হলে একটা বিরাট বিশ্বের মধ্যে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে।